বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একে আজাদ। আজাদ, ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট তো ওয়েবসাইটে প্রকাশ হলো, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। যে ৬টি সংস্কার কমিশন তাদের প্রস্তাবগুলো তুলে ধরেছেন, সেখানে ৩টি ক্যাটাগরির কথা বলেছেন। একটি হচ্ছে আশুকরণীয়, এটি মধ্যমেয়াদী, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী। শুরুতে একটু বলে রাখি, ৬টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন তারা আশুকরণীয় কোনো বিষয়ের সুপারিশ বা প্রস্তাব তুলে ধরেনি। তার কারণ হচ্ছে প্রত্যেকটি প্রস্তাবই সংবিধান সংস্কার কমিশনের এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে করতে হবে, তাই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনার কোনো দাবি আর রাখছে না। পরবর্তীতে যে 5টি সংস্কার কমিশনের বিষয়গুলো রয়েছে, অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে নির্বাচন সংস্কার কমিশন। এই জায়গাটিতে বেশ কয়েকটি সংশোধনের বিষয় সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ, যে এই সংশোধনটির সীমানা নির্ধারণের আইনটি সংশোধন, কমিশন সচিবালয়ের বিষয়টি সংশোধন, দল এবং প্রার্থীর মধ্যে যে আচরণ বিধিমালা রয়েছে সেটি সংশোধন করার কথা বলেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতেই আসলে এই সংস্কারগুলো করতে হবে, এটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় নতুনভাবে, যেটি পোস্টাল ব্যালট, এটি পরীক্ষা নিরীক্ষা করবার এখনই চালু করে দেওয়ার জন্য বলেছেন, যে এই বিষয়টিকে নজরে আনবার জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তার পরবর্তীতে বলেছেন যে দুর্নীতি যে সংস্কার কমিশনটি রয়েছে, এক্ষেত্রে একটি বিষয় পরিষ্কারভাবে বলেছেন যে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। এবং কিভাবে ফ্যাসিবাদ সরকারের সময়ে কালো টাকা সাদা করা হয়েছে উদাহরণ দিয়ে তুলে ধরেছেন। একটি ব্যাংক থেকে তাদের আরেকটি ব্যাংকে কিভাবে টাকা তারা পাচার করেছেন, সেই টাকা আবার কিভাবে মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং আইনি বিধান করে এই কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করতে হবে, সেই সুপারিশগুলো তুলে ধরা হয়েছে দুর্নীতি সংস্কার কমিশন যেটি রয়েছে। পরবর্তীতে পুলিশ সংস্কার কমিশন, এই জায়গায় বড় ধরনের একটি হ্যাসেল হয় পুলিশদের, যারা মামলার তদন্ত কার্যক্রমগুলো করে থাকেন পুলিশ সদস্যদের মধ্যে। তাই বলা হয়েছে যে তাদের জন্য, যারা তদন্ত কাজগুলো করে থাকেন, তারা আলাদা একটি তদন্ত ইউনিট গঠন করা, যাতে করে একজন পুলিশ কর্মকর্তা অথবা পুলিশের সদস্য তিনি যাতে অন্য থানায় বদলি হলেও সেই তদন্ত ইউনিটে কাজ করতে পারেন। এবং পুলিশের বিরুদ্ধে যদি মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ আসে, তাহলে মানবাধিকার কমিশন সেই বিষয়টি দেখভাল করবে, এরকম সুপারিশ করা হয়েছে। অপরদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনে বলা হয়েছে, এখানে যেহেতু কর্মকর্তা কর্মচারী নিয়োগ বদলি নানা ধরনের বিষয় থাকে, এই একটি সংস্কার কমিশন, স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন করতে হবে, এরকমটি তারা প্রস্তাব বা সুপারিশ করেছেন। সেই জায়গাটিতে বলেছেন যে নতুন আচরণ বিধি প্রণয়ন করতে হবে এবং বলেছেন অসংখ্য মন্ত্রণালয় রয়েছে, বিভাগ রয়েছে, এতগুলোর কোনো প্রয়োজন নেই। মাত্র 25টি মন্ত্রণালয় এবং 40টি বিভাগের পুনর্বিন্যাস করলেই মোটামুটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে, এরকমটি সুপারিশ করা হয়েছে। এবং সেই জায়গায় বলেছেন যে অনেক কর্তৃপক্ষ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি কর্তৃপক্ষ, অসংখ্য কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। এত কর্তৃপক্ষের কোনো প্রয়োজন নেই, সবগুলোকে আসলে সমন্বিত একটি ব্যবস্থার মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে। এর আগেও চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে কয়েকদিন ধরে আপনারা শুনছিলেন যে কুমিল্লা, ফরিদপুর এসব নতুন বিভাগের কথা, 10টি বিভাগের সীমানা পুনর্নির্ধারণের কথা, জেলা প্রশাসককে, জেলা কমিশনার এবং উপজেলা ম্যাজিস্ট্রেটকে, এই বিষয়গুলো আজকে আবারও যে উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপনের বিষয়গুলো এবং ভূমি সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে। বাংলাদেশের একটা সময়ে প্রতিবেদক হিসাবে আমরা জানতে পেরেছিলাম যে 40 লাখ মামলা ঝুলেছিল, সেটি হয়তো পরবর্তীতে আরও বেড়েছে। এই ভূমি সংস্কারের যে জটিলতাগুলো রয়েছে, এগুলো সংস্কার করবার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া। এবং পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে বলা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ, এই 3টি ক্যাটাগরি করবার জন্য, যে পাবলিক সার্ভিস শিক্ষা, পাবলিক সার্ভিস স্বাস্থ্য এবং পাবলিক সার্ভিস সাধারণ যদি করা হয়, এই সংস্কারগুলো আনলে তাহলে এটি খুব সহজেই নিরসন করা সম্ভব হবে। বিচার বিভাগের ক্ষেত্রে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে অধস্তন আদালতের বিচারক যে বদলি করা হয়, এখানে নীতিমালা প্রণয়ন করা। দেখা গেছে রাজনৈতিক সরকার আসলেই তারা তাদের মতো করে বিচারক বদলির এই ধরনের ঘটনাগুলো অতীতে ঘটেছে, এটি যাতে আর না ঘটে। এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, এটি একটা নতুন ধরনের পদক্ষেপ, এই যেটি যাতে স্থায়ী করা যায় সেটি বিষয়ে তারা সুপারিশ করেছেন। প্রস্তাব তুলে ধরেছেন ফৌজদারি মামলাগুলো করবার জন্য ফৌজদারি সার্ভিস গঠন করা, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা। এই কারণ বাণিজ্যিক অনেকগুলো মামলা থাকতে পারে, সেই বিষয়গুলোতে যাতে দেখভাল করা যায় খুব সহজে। জুডিশিয়াল সার্ভিস কমিশন, এই বিষয়টিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এবং অনলাইনে সাক্ষ্য গ্রহণ, অসংখ্য সাক্ষীর সাক্ষ্য না নিতে পারায় মামলা বছরের পর বছর ঝুলে থাকে, নিষ্পত্তি
নিষ্পত্তি হয় না, ভোগান্তির শিকার হন বাদী বিবাদী আসামি সবাই। এক্ষেত্রে অনলাইনে যাতে সাক্ষ্য গ্রহণ করা যায় সেই বিষয়টির কথা বলা হয়েছে। অনলাইনে যাতে এনআইডি যাচাই করা যায় সেটির বিষয়ে বলা হয়েছে। এবং আইনজীবীদের ফি নির্ধারণ, এক এক ধরনের আইনজীবী এক এক ধরনের ফি নিয়ে থাকেন, তাই আইনজীবীদের ফি নির্ধারণ করা, লিখিত চুক্তি এবং রসিদ প্রদান, এই বিষয়গুলো জোর দেওয়া হয়েছে। এবং মিথ্যা হয়রানি মামলা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার কথা হয়েছে। তো সব মিলে আসলে জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ, পুলিশ এবং নির্বাচন, দুর্নীতি, এই সবগুলো এবং সংবিধান, সবগুলোর খুব ছোট আকারেই এই যে ফরেন সার্ভিস একাডেমিতে একটি ব্রিফিং হয় সংক্ষিপ্ত, সেই জায়গাটিতে তুলে ধরা হয়েছেন। সেই জায়গাটিতে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, আইন উপদেষ্টা, তিনি বলেছেন যে আশু করণীয় সুপারিশগুলোর মধ্যে অর্ধেকই 1 মাসের মধ্যে আসলে নিষ্পত্তি করা বা বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে কি তার পরপরই খুব দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে? সেই জায়গাটিতে বলেছেন যে বাকি অর্ধেক কাজ করবার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এতটাই ঐকমত্যের প্রয়োজন হবে, সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য আসলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে কমিশনগুলো রয়েছে তাদের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হবে, সেই জায়গাগুলোতে আসলে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা সম্ভব হবে। এদিকে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকে বসতে চান এবং সম্ভব হলে রাজনৈতিক দলগুলো যদি রাজি হয় তাহলে আসন্ন যে রমজান রয়েছে সেই রমজানেও এসব আশুকরণীয় বিষয়গুলো নিয়ে বৈঠক হতে পারে।